আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব। কারণ বাংলাদেশের ইসলামিক রাজনৈতিক দলগুলো একটা বড় ক্রুশিয়াল টাইম পাস করছে এবং তাদের উপর দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা ব্যাপক চাপ সৃষ্টি করছে। গত 15-16 মাসে অর্থাৎ 24-এর বিপ্লবের পর বাংলাদেশে ইসলামের যে জাগরণ শুরু হয়েছিল ইসলামী এই জোটের মাধ্যমে, সেই জাগরণকে থামিয়ে দেওয়ার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা তাদের মাস্টার প্ল্যান বাস্তবায়ন করছে। আমি কিছু তথ্য আপনাদের দিয়ে বিষয়টি স্পষ্ট করব। সঙ্গত কারণে অনেক কিছু স্পষ্ট করে বলা যায় না, কারণ রাষ্ট্রীয় নিরাপত্তা মাথায় রেখেই আমরা অনেক কিছুকেই স্পষ্ট করব না, কিন্তু আপনারা বুঝে নিতে হবে। আপনাদের এই বিষয়টি খেয়াল রাখবেন। আমি যে বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করছি, একটা একটা করে শোনার চেষ্টা করেন। বাংলাদেশে আপাতত আমাদের কাছে মনে হচ্ছে দুটো প্রধান দল, একটা বিএনপি, অন্যটি জামায়াত ইসলাম। বিএনপি তার শরীরদের নিয়ে একটি জোট গঠন করবে, কোয়ালিশন করবে আগামী নির্বাচনের বৈতরণী পার হতে। পাশাপাশি ইসলামী দলগুলোকে নিয়ে জামায়াত ইসলাম তারা একটি নতুন প্ল্যাটফর্ম তৈরি করার এতদিন ঘোষণা দিয়েছে এবং একসাথে আন্দোলনও করেছে এবং পিআর সহ গণভোটের দাবিতে 8টি ইসলামী দল একসাথে জোট করে তারা আন্দোলন করেছে, একসাথে মাঠে ছিল, সরব ছিল, সব ক্ষেত্রেই আমরা তাদেরকে দেখেছি। চরমনাইয়ের প্রধান পীর তার মুখের থেকে আমরা শুনেছি তারা একটি ভোটের বাক্স চাইছেন। সবকিছু মিলে সবচেয়ে বড় চাপে ছিল প্রগতিশীল রাজনৈতিক দল এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত। তারা কোনোভাবে ইসলামের শক্তিকে এক হতে দিতে চায় না। আমি আপনাদের কিছু তথ্য দিয়ে রাখি। বাংলাদেশে বহু মানুষ সবসময় একটা অভিযোগ করেন যে ইসলামের এত দল থাকবে কেন, ইসলামী দলগুলো এতটা ভাগে বিভক্ত হবে কেন, তারা যদি একটি প্ল্যাটফর্মে আসে তাহলে আমরা তাদেরকে ভোট দেব। বাংলাদেশের 90% মানুষ যেহেতু ইসলাম ধর্মের অনুসারী, তারা ইসলামের পক্ষটাকে সবসময় বিজয়ী দেখতে চায়। কিন্তু বাংলাদেশের 54 বছর ধরে অর্থাৎ পাকিস্তান ভাঙার পর থেকে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের এজেন্সি কখনো ইসলামী দলগুলোকে এক হতে দেয়নি এবং এই যে দলগুলো রয়েছে বিবর্তমান ইসলামিক দলগুলো, এদেরকে সবসময় একটার পেছনে একটাকে লাগিয়ে রেখেছে। অর্থাৎ জামাত চরমনাই, চরমনাই জামাত, আবার ধরেন আরো যে দলগুলো আছে খেলাফত, হেফাজত, এই সবগুলো দল একে অপরের মধ্যে বিভাজিত থাকে। সবসময় টার্গেট ছিল জামাত, কারণ বাংলাদেশে ইসলামিক দল বলতে প্রধানত জামাত ইসলামী শক্তিশালী। আবার বিএনপি এবং আওয়ামী লীগ তারা রাজনৈতিকভাবে সবসময় বিরোধ থাকলেও আদর্শিকভাবে তাদের মধ্যে একটা মিল রয়েছে। এবং সাম্প্রতিক সময় এমনও হয়েছে যে বিএনপি ক্ষমতায় আসার প্রশ্নের প্রয়োজনে আওয়ামী লীগের সাথেও তারা সম্পর্ক সৃষ্টি করবে, এমনও আভাস পাওয়া গেছে। এবং সাম্প্রতিক সময় বিএনপির বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ আসছে তারা দিল্লির সাথে গোপনে একটা সমঝোতা করেছে। এই অভিযোগটিও আমাদের গণমাধ্যমে উঠে এসছে, সোশ্যাল মিডিয়ায় উঠে এসছে। তাহলে বাংলাদেশের 24-এর বিপ্লব কি ব্যর্থ হচ্ছে, এই প্রশ্নটি এখন আমাদের মাথায় আসতে পারে। দর্শক, বিগত 15-16 মাস ধরে যে ইসলামিক জোটটি এক প্ল্যাটফর্মে এসে আন্দোলন করলো এবং একটি ভোটের বাক্সের ঘোষণা দিল, হঠাৎ করে তাদের মধ্যে অনৈক্যের সুর, ভাঙনের সুর লক্ষ্য করা গেছে। কয়েকটি গোয়েন্দা সূত্র দাবি করেছে আমাদের দেশে কিন্তু অনেকগুলো গোয়েন্দা বাহিনী আছে এবং এই গোয়েন্দা বাহিনী সবাই কিন্তু একটি থিমে চলে না। এর মধ্যে ডান ধারা, বাম ধারা, ইসলামী ধারা, ভারত ধারা, মানে ওপারের ধারা, সব ধারাই থাকে। কিছু কিছু গোয়েন্দা সূত্র দাবি করেছে তাদের গোয়েন্দা সংস্থা, মানে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, ধরেন সেই নামটিকে যদি স্পষ্ট করতে হয়, ডিজিএফআই অভিযোগ করে বলছে যে ডিজিএফআই বাংলাদেশের ইসলামিক জোটটা কি ভাঙার জন্য কাজ করছে। সঙ্গে এনএসআইরও কিছু কিছু ব্যক্তিরা জড়িত আছেন যারা বিদেশি প্রেসক্রিপশনে চলছেন এবং যারা এখনো আওয়ামী লীগ পারপাস সার্ভ করছেন বা দিল্লির ইশারায় চলছেন। এরা চরমনাই এবং মামুনুল হকের উপর ব্যাপক চাপ প্রয়োগ করেছেন। চরমনাইকে বলা হয়েছে যে আপনাদের আয়, আপনারা যে মাদ্রাসা বা বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে আয় করেন, সে আয়ে অনেক গাফিলতি আছে। সরকারি ট্যাক্সের ক্ষেত্রে আপনারা অনেক গাফিলতি করেছেন এবং আপনাদের বিভিন্ন ক্ষেত্রে সরকারি হিসেবে আপনারা অনেক গড়মিল দেখিয়েছেন। পাশাপাশি বিগত আওয়ামী লীগ সময় আপনারা অনেক সুবিধা নিয়েছেন। কোন কোন ক্ষেত্রে কি কি সুবিধা নিয়েছেন, অর্থাৎ চরমনাইয়ের নেপথ্যে থাকা সকল ফিরিস্তি এই গোয়েন্দা বাহিনীগুলো চরমনাইয়ের কাছে প্রেজেন্ট করে বলেছে যদি আপনারা জামাতের জোটে থাকেন তাহলে নির্বাচনের আগে আমরা আপনাদের ক্রাশ করে দেব। অর্থাৎ
আপনাদেরকে আমরা আটকে দেব, আপনাদের প্রতিষ্ঠান আমরা বন্ধ করে দেব, আপনাদের মূল যে ব্যবসা বাণিজ্য এগুলো আমরা বন্ধ করে দেব। এবং একইভাবে মামুনুল হকের উপরও চাপ প্রয়োগ করা হয়েছে যে মামুনুল হককেও তার বিভিন্ন বিষয়ে নৈতিক অনৈতিক বা সত্য মিথ্যা এতটা না, যে তথ্যগুলো পেয়েছি সেটা আমি বলছি, আমি কিন্তু স্পেসিফিক চরমোনাই বা মামুনুল বা জামাত বা বিএনপি কে দায়ী করছি না। যে সূত্রগুলোর খবর আসছে সেই খবরগুলো দিচ্ছি, বাকিটা আপনারা মিলাবেন। তাদের উপরে মামুনুল হকের উপরেও চাপ আসছে প্রবল, এবং তাকে বলা হয়েছে যে জামাতের জোট ছাড়তে হবে, এবং নেপথ্যে তাদের উপর ব্যাপকভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে। যেহেতু আমাদের দেশের আইন সমাজ রাষ্ট্রীয় অনেক ব্যাপার বুঝে ওঠেন না, আর এজেন্সিগুলো যে কাউকে বিপদে ফেলতে পারেন, ধরেন আমাকে বিপদে ফেলতে চাইবেন, আমি বাংলাদেশে ব্যবসা করি না, বাণিজ্য করি না, এই দেশের কোনো অর্থ আমি আমার পকেটে নেই না ধরেন, কিন্তু আমাকে তারা বিপদে ফেলতে কি কি পথ অবলম্বন করবে তারা আমার চেয়ে ভালো জানে। তো এরকম ভাবে জামাতের যে জোটগুলো রয়েছে সেই জোটের উপর ব্যাপক চাপ প্রয়োগ করছে আমাদের এজেন্সি, এবং দিল্লির প্রেসক্রিপশনে যে কোনো ভাবে জামাত থেকে এই জোটগুলোকে সরিয়ে ফেলার চেষ্টা করছে। এবং তার অর্থাৎ চরমোনাই এবং মামুনুল হক সহ আরো কয়েকটি জোট যারা একটু শক্তিশালী বা যারা আমাদের রাজনীতিতে শক্ত ভূমিকা রাখতে পারে তাদের উপর ব্যাপক চাপ প্রয়োগ করেছে, যার ফলশ্রুতিতে চরমোনাইকে বলা হয়েছে যে আপনারা অধিক আসন চেয়ে জামাতের জোট থেকে বেরিয়ে আসবেন, আপনারা জামাতের জোটে থাকতে পারবেন না, থাকলে আপনাদের রাজনৈতিক দল বা আপনাদের দল আমরা ক্রাশ করে দেব। তো এই হিসেবে হঠাৎ করে চরমোনাই বা মামুনুল হককে আমরা দেখছি 8 দলীয় জোট নিয়ে তাদের কিছু বক্তব্য এসছে, এবং আসন ভাগাভাগি নিয়ে এই 8 দলের মধ্যে কিছু বিভক্তির সুর আমরা খেয়াল করেছি। জামাতের কিছু সূত্র বলছে যে তাদের জোটে যদি ইসলামী দলগুলো থাকে তারা একটি ভোটের বাক্সের মাধ্যমে আগামী দিন লড়াই করবে, যদি বাকি দলগুলো চলে যায় তারা সেই দলগুলোর শুভকামনা জানাবে, কিন্তু তারা সেই দলগুলোকে নিয়ে কোনো বিভক্তি বা তাদের বিরুদ্ধে কোনো প্রচারণা যাবে না। অর্থাৎ জামাত বুঝতে পারছে যে নেপথ্যে তাদের উপর চাপ আছে বলেই তারা হয়তো আগামী দিনগুলোতে এই জোটে নাও থাকতে পারে, একটা ব্যাপার। 2 নম্বর বিষয়টি হলো চরমোনাই এবং মামুনুল হকের এই মুহূর্তে করণীয়টা কি। একটি বিষয় মনে রাখতে হবে, আমাদের ওপার বা আমাদের শত্রু দেশটি যা চাইবে তার বিপরীত জায়গায় আমাদের রাজনৈতিক দলগুলোকে দাঁড়াতে হবে। যদি ওপার আমাদের দিল্লি নামক রাষ্ট্রটি জামাতকে সমর্থন করে আমি জামাতের বিরোধিতা করব, যদি দিল্লি নামক রাষ্ট্রটি বিএনপিকে সমর্থন করে আমি বিএনপির বিরোধিতা করব। এতদিন যেমনি আওয়ামী লীগের বিরোধিতা করেছে, অর্থাৎ শত্রুর বন্ধু হবে যে সে আমাদের শত্রু হবে, কারণ এই রাষ্ট্র তারাই ধ্বংস করছে এবং এই রাষ্ট্রকে তারা একটি অঙ্গরাজ্য বানিয়ে রেখেছে এবং এই রাষ্ট্রকে ধ্বংসের জন্য তাদের ভূমিকা সর্বাগ্রে। তো এই মুহূর্তে চরমোনাইয়ের মতো একটি ইসলামিক দলকে যারা পুরো বাংলাদেশে ইসলামের জন্য কাজ করেন, এই ইসলামের খেদমত করেন, এই স্বনামধন্য প্রতিষ্ঠানটিকে বলবো, এই চরমোনাই নামক দলটিকে বলবো আপনারা বিবেচনা করেন, কারণ এই প্রথম বাংলাদেশে ইসলামের জোয়ার জাগরণ সৃষ্টি হচ্ছে, এবং একটি ভোটের বাক্সের যে আলো পুরো বাংলাদেশের মানুষকে ছড়িয়ে দিয়েছেন, মানুষ যে স্বপ্ন দেখছে এই স্বপ্ন থেকে মানুষকে মাহরুম করবেন না, মানুষকে বঞ্চিত করবেন না। কারণ এবার যদি ঐক্যবদ্ধ হতে না পারেন পৃথিবীতে আর কখনো হতে পারবেন না। কারণ হাসিনা বিদায়ের পর যে একটি রাজনৈতিক অনুকূল পরিবেশ তৈরি হয়েছে ইসলামের দলগুলোর জন্য, ইসলামী দলগুলোর জন্য, সেই পরিবেশ আগামী দিনে আর থাকবে না, তার চেয়ে ভয়াবহ দিন আসতে যাচ্ছে। এই গোয়েন্দা তথ্যের আলোকে কথাগুলো বলছি। এবং মামুনুল হকের মতো ব্যক্তিকে বলবো, যিনি রাজনীতিতে অনেক নির্যাতিত একজন ব্যক্তি, একজন বড় মানের আলেম, তার লাইফের উপর অনেক বড় রিস্ক গেছে, আবার নতুন করে আমাদের কোনো এজেন্সির ফাঁদে আপনারা পড়বেন না। এজেন্সির চাপে পড়ে আজকে যদি নত হন আগামী দিনগুলোতে নত হয়ে থাকতে হবে। কারণ যারা বিগত সময় যে বিষয়টি চরমোনাইয়ের বিরুদ্ধে অভিযোগ এসছে যে তারা পূর্বে আওয়ামী লীগের থেকে সুবিধা নিয়েছে, বিভিন্ন অর্থ সুবিধা, বিভিন্ন সুবিধা নিয়েছে, সেই সুবিধাগুলো নিয়ে কিন্তু চরমোনাইকে এখন ব্ল্যাকমেইল করছে আমাদের এজেন্সি বা দিল্লির এজেন্সিগুলো। তো সেই হিসেবে চরমোনাইকে আর সোজা হয়ে দাঁড়াতে দেবে না তারা। তো এখনই চরমোনাই বা মামুনুল হক বা খেলাফত বা আরো যারা আছে হেফাজত, তাদেরই সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে মাথা উঁচু করার সময় এসছে। আজকে আপনারা পরাজিত হয়ে গেলে এই বাংলাদেশে ইসলামের যে জাগরণটি সেটা থেমে যাবে। নাম্বার 2। নাম্বার 3, জামাত ইসলাম ধরেই নিয়েছে যে কিছু কিছু দল এখানে থাকতে পারবে না শেষ পর্যন্ত এজেন্সির চাপের কারণে,
বা বিদেশিদের চাপের কারণে। তাই তারা বিকল্প হিসেবে এনসিপি কে তাদের টাইমলাইনে নিয়ে এসছে। অর্থাৎ এনসিপির সাথে জামাতের এখন আলোচনা চলছে এবং জামাত এনসিপির মধ্যে নতুন জোটের আভাস পাওয়া গেছে। জামাত 200 আসন তাদের প্রার্থীকে দেবে, 80টি আসন জোটকে দেবে। এটি মোটামুটি জামাতের ভেতরের তথ্য। এবং এনসিপি কে বিএনপির সাথে বোধহয় শীঘ্রই, যেহেতু তারেক রহমান দেশে এসছেন, এনসিপির সাথে তারেক রহমানের একটি বৈঠক হবার কথা রয়েছে। সেই বৈঠকের পর মোটামুটি ক্লিয়ার হবে এবং বিএনপি এখন পর্যন্ত এনসিপি কে তাদের যে আসন দিতে চেয়েছেন সেটা এনসিপি সন্তুষ্ট নয়। তবে জামাতের কাছে এনসিপি যথেষ্ট আসন পাবে। তবে এনসিপি কয়েকজনের সাথে আমার কথা হয়েছে, তারা বলছে যে তারা বিএনপিতে যেতে ভয় পান। তার প্রধান কারণ হলো তারা যে আসনগুলোতে দাঁড়াবেন বিএনপির জোট হয়ে, প্রত্যেকটি আসন থেকে বিএনপির স্বতন্ত্র হয়ে বা বিদ্রোহী প্রার্থী দাঁড়াবে এবং সেখানে তারা প্রচারণায় অংশ নিতে পারবেন এবং তারা বিএনপির ভেতরে বিদ্রোহকেও ভয় পান। কিন্তু এখানে জামাত হবে সুবিধাজনক, কারণ জামাত একটি শৃঙ্খলা বাহিনী তৈরি করে রেখেছে বা শৃঙ্খলিত রাজনৈতিক দল যারা তাদের নেতার আনুগত্য করতে সবসময় প্রস্তুত থাকেন। গেল এই ব্যাপারটি। পাশাপাশি আরো যে বিপজ্জনক বিষয়গুলো আসছে, জামাতকে এই মুহূর্তে সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড় করানো হচ্ছে এবং সেনাবাহিনীর মধ্যে একটা ভয়ঙ্কর মেসেজ ছড়িয়ে দেওয়া হচ্ছে যে জামাত সেনাবাহিনীকে ধ্বংস করতে চায়। তার একটি উদাহরণ হিসেবে দেখানো হয়েছে বিগত হাসিনা আমলে যে গুম খুন ক্রস ফায়ার গুলো হয়েছে এবং জামাতের আইনজীবীরা বা জামাত সেই সব অভিযুক্ত সেনা অফিসারদের বিরুদ্ধে যে বিচারিক ব্যবস্থায় জামাতের অংশগ্রহণ বা সোচ্চার ভূমিকা, এটি সেনাবাহিনীর মধ্যে একটি আতঙ্ক সৃষ্টি করছে। অর্থাৎ আমাদের শত্রু রাষ্ট্রটি আমাদের সেনাবাহিনীকে বোঝাচ্ছে এবং আমাদের দেশের বাকি বড় বড় রাজনৈতিক দলগুলো সেনাবাহিনীকে বোঝাচ্ছে যে জামাত সেনাবাহিনীকে ধ্বংস করতে চায়। এখানে জামাতের সাথে আমি এই প্রসঙ্গে কথা বলেছি, জামাতকে প্রশ্ন করেছিলাম যে আপনাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো এসছে এটার ব্যাখ্যাটা কি। জামাত বলছে যে আমরা সেনাবাহিনীকে কলঙ্ক মুক্ত করতে চাই। অর্থাৎ জামাতের বক্তব্যটা হলো এরকম যে 1971-এ জামাত যে ভূমিকাটা নিয়েছিল 71-এর মুক্তিযুদ্ধে, সেই ভূমিকার জন্য আজ পর্যন্ত জামাত মাসুল দিচ্ছে। 71-এ জামাত কোনো অপরাধ করেনি, খুন ধর্ষণ কিচ্ছু করেনি, কিন্তু 71-এ তারা ভারতকে সমর্থন দেবে না বলে তারা পাকিস্তানের পক্ষে তাদের একটা মতামত ছিল, অর্থাৎ পাকিস্তানকে ভাঙার বিপক্ষে তারা অবস্থান নিয়েছিল। আর ঠিক সেই মাসুলটা এখনো দিচ্ছে জামাত। জামাতে সেই প্রজন্ম বিদায় নিয়ে চলে গেছে। আজকে যারা জামাতের রাজনীতি করেন কেউ 71-এর কোনো অপরাধের সাথে জড়িত নন, অধিকাংশই 71-এর পরবর্তী জন্ম নেয়া ব্যক্তিরা, কিছু ব্যক্তি ছাড়া। এবং যারা বেঁচে আছেন তারা অনেকে মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিলেন, তাদের পরিবার জড়িত ছিল। তারপরও জামাত সেই অপবাদ ঘাড়ে নিয়ে এখনো চলছে। ঠিক এই বক্তব্যটি জামাত এভাবেই দিচ্ছে যে সেনাবাহিনীর যে কারাপ্টেড অফিসাররা, গুম খুন ক্রস ফায়ারের সাথে জড়িত অফিসাররা, এরা সংখ্যায় খুব কম। যদি এদের বিচার হয়ে যায় এবং রাষ্ট্র এদেরকে একটা লিমিটেড একটা ধরেন 2 বছর 5 বছর 10 বছর বা 7 বছর সাজা দিয়ে রাষ্ট্র এই কারাপ্টেড অফিসারদেরকে শাস্তি দিয়ে থাকে, তাহলে পুরো সেনাবাহিনীর ইমেজ ফিরে আসবে। নতুবা সারা জীবন সেনাবাহিনীকে মানুষ গুম খুন ক্রস ফায়ারের অভিযুক্ত করবে, কারণ এই বিশাল বাহিনীটির অধিকাংশ অফিসার অনেস্ট, দেশপ্রেমিক। কিন্তু হাসিনা ভক্ত বা দিল্লির প্রেসক্রিপশনে চলা যে অফিসাররা সংখ্যায় খুব কম, এরা যেভাবে পুরো দেশের মধ্যে হত্যাযজ্ঞ চালিয়েছে, গুম খুন করেছে, এই পুরো দায়ভার সেনাবাহিনী নিতে পারে না এবং নেওয়া উচিত না। তাই জামাত ইসলাম চাচ্ছে যে অভিযুক্ত অফিসারদের বিচার হোক। যেহেতু হাসিনার নির্দেশ তারা মেনেছে, হাসিনা বা আওয়ামী লীগের ফাঁসি হবে, কিন্তু এই অফিসারদের হয়তো বা লিমিটেড বিচার হোক। মানে লিমিটেড বলছি এই কারণে, হয়তো তাদের ফাঁসি না হোক, অ্যাটলিস্ট 10 বছর 7 বছর একটা সাজা হোক, যাতে করে আগামী দিনগুলোতে কোনো সেনা সদস্যরা এরকম অপরাধে আর নিজেকে না জড়ায়। ব্যক্তিগত সুবিধা, আর্থিক সুবিধা বা রাজনৈতিক সুবিধার আশায় সেনাবাহিনীকে যেন আর কোনো দল ধ্বংস করতে না পারে। তাই জামাত ইসলাম সেনাবাহিনীর এই কারাপ্টেড অফিসারদের বিচার চায় এবং জামাত ইসলামী চাইছে যে এই সেনা অফিসাররা আগামী দিনে বা সেনাবাহিনীর সদস্যরা, সেনা পরিবাররা, পুরো সেনাবাহিনী আগামী দিন যেন সবার কাছে আবারও দেশপ্রেমিক হিসেবে পরিচিতি পায়। এটা জামাতের বক্তব্য। তাই তারা এই অফিসারদের বিচার চাচ্ছে। এখন বিষয়টা কি দাঁড়ালো? আগামী দিনে জামাতকে দিল্লি পরাজিত করার জন্য তার জোট ভাঙছে। 1 নম্বরে সেই জোট ভাঙার
মাস্টার প্ল্যান চলছে, আর সেই জোট ভাঙার ক্ষেত্রে বাংলাদেশের বেশ বড় কিছু গোয়েন্দা বাহিনী বা এজেন্সি এই কাজটি করছে। আর তাই তাদের উপর আপনারা হয়তো খোঁজ নিলে জানবেন, চরমোনাই, মামুনুল হক, হেফাজত, খেলাফত, কয়েকটা গ্রুপের উপর ব্যাপক চাপ চলছে এবং এটিও জামাতের কাছে তথ্য আছে। তাই জামাত বিকল্প হিসেবে এনসিপি কে প্রস্তুত রেখেছে। আবার জামাত বলছে যদি এনসিপিও না আসে তাদের পক্ষে, সেই ক্ষেত্রে তারা একা লড়াই করবে, কারণ এই লড়াইটা তাদের দেশকে রক্ষার। ইতিমধ্যে জামাতের কিছু সূত্র বলছে তারা ভেতরে একটি জরিপ পরিচালনা করেছে। সেই জরিপে তারা দেখেছে 6 থেকে 7% ভোট এনসিপি রয়েছে, মানে বাইরে। কিন্তু পুরো বাংলাদেশে এই পরিমাণ ভোট চরমোনাই নেই। চরমোনাই আঞ্চলিক বা একটা অঞ্চল ভিত্তিক স্ট্রং ভূমিকা রাখে, পুরো দেশে তাদের এরকম স্ট্রং ভূমিকা নেই। তাই যদি চরমোনাই কোনো কারণে চলে যায়, তারা এনসিপি কে টেনে আনবে, এটি জামাতের প্রস্তুতি এবং সেভাবেই এগুচ্ছে। আবার অন্যদিকে যেহেতু বাংলাদেশে তারেক রহমান এসছেন, তারেক রহমান যে কোনো ভাবে বিএনপির যেই ভঙ্গুর দশা বা বিএনপি এতদিন যে বড় রকম অপপ্রচারের বিরুদ্ধে করেছে, বিএনপি কে নিয়ে যেই রকম সারা দেশে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম অপপ্রচার হয়েছে, সেটার শক্ত জবাব দিতে চান এখন তারেক রহমান। এবং বিএনপির নেতারা বেগম জিয়ার অসুস্থতা এবং তারেক রহমান বিদেশ থাকায় যেরকম একটা উশৃঙ্খল বা একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছিল, সেটাকে এখন তারেক রহমান শৃঙ্খলায় আনতে চাইছেন। যে কোনো ভাবে তারেক রহমান নির্বাচনের আগের মধ্যেই, অর্থাৎ নির্বাচন বাস্তবায়নের আগেই দলটাকে গোছাবার চেষ্টা করছেন। এটিও জামাতের জন্য চাপ। সবকিছু মিলে যে নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচনে আবারও বলছি, ওপারের ভয়ঙ্কর চাপ শুরু হচ্ছে। এখন আপনাদের কয়েকটা প্রশ্ন আমি রেখে দিচ্ছি। অনেকে আমার কথা শুনে বলতে পারেন যে মাসুম ভাই আপনার বক্তব্যে তো আজকে পুরো জামাতের পক্ষে আসছে বা বিএনপির পক্ষে আসছে, যেটাই হোক না কেন। আমি শুরুতে একটি কথা বলেছি, দিল্লি যা চাইবে আমি তার বিরুদ্ধে। দিল্লি যদি জামাতকে ক্ষমতা চায়, আমি জামাতের বিরুদ্ধে। দিল্লি বিএনপিকে চাইলে আমি বিএনপির বিরুদ্ধে। কারণ দিল্লি যেটা চাইবে সেটা আমরা যদি মেনে নেই, তাহলে ওসমান হাদিদের সাথে বেইমানি করা হবে। এখন আমাদের ইসলামী দলগুলোকে বলবো, বিনয়ের সাথে বলবো, আপনাদের জীবনে এই সুযোগটি, সুবর্ণ সুযোগটি আর কখনো পাবেন না। একটি বাক্সের ঘোষণা দিয়েছেন, জেতেন আর না জেতেন, আমি চাই বিএনপি ক্ষমতায় আসুক, প্রধান বিরোধী দলে ইসলামী জোটগুলো থাকুক, যাতে করে একটি ব্যালেন্স তৈরি হয়। তারেক রহমান যে জাতীয় সরকারের ঘোষণা দিয়েছেন, সেটা যেন বাস্তবায়ন হয়। জামাতের আমির আজকে একটি কথা বলেছেন, তিনি শিবিরের একটি প্রোগ্রামে বলেছেন 47 থেকে 24 পর্যন্ত এই দেশ অনেক মাসুল দিয়েছে, এবার এই দেশকে দাঁড় করাতে চান। এবং তিনি বলেছেন সব শ্রেণীর মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে মানবিক ও বৈষম্যহীন দেশ গড়ার কাজ করতে চায় জামাত। আমার মনে হয় জামাত ক্ষমতায় আসুক বা বিরোধী দলে থাকুক, যদি বিএনপির সাথে প্যারালালি একটি সমতা বা একটি কি বলবো দুজনের যোগ্যতার মাপকাঠিটা কাছাকাছি হয়, আগামী দিনে দেশ তার গন্তব্য হারাবে না। আর যদি ইসলামিক দলগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, এককভাবে কোনো দল ক্ষমতায় চলে আসে, সেই ক্ষেত্রে আগামী দিন আমরা আরেকটি ফ্যাসিজম দেখতে পারি। মামুনুল হক সাহেব এবং আমার প্রিয় চরমোনাই, আমি চরমোনাইয়ের ভাইদেরকে ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিমাণ ভালোবাসি, এটা আমার দর্শকরা জানেন। এবং আমি ফজলুল করিম সাহেব বা এই যে চরমোনাই যারা পীর সাহেব আছেন, তাদের সাথে আমার যতবার দেখা হয়েছে, তারাও আমাকে অনেক ভালোবাসেন জানি। কিন্তু আপনাদের একটি লাস্ট পরীক্ষা এবার, আপনারা আমাদের এজেন্সির কাছে মাথা নত করবেন না। মনে রাখবেন, আজকে মাথা নত করলে কালকে আর মাথা উঁচু করতে পারবেন না। শুধু দম আটকে লড়াইটা আরেকটু বড় করেন। ফেব্রুয়ারির 12 তারিখ পর্যন্ত সকল ষড়যন্ত্র মোকাবেলা করেন। এনসিপিকে বলবো, ফেব্রুয়ারির 12 তারিখ পর্যন্ত লড়াইটা অব্যাহত রাখুন, নিজের দলটাকে বাঁচাবার স্বার্থে। কোন অর্থের কাছে, ক্ষমতার অহংকারের কাছে বা আগামী দিনে অমুক দল ক্ষমতা আসবে, তমুক দল আসবে, জামাত ক্ষমতা আসবে বা বিএনপি ক্ষমতা আসবে, তাদের সাথে এরকম নয়। এই দেশকে 24-এর চেতনায় আগামী দিনগুলোতে রাষ্ট্রকে তৈরি করতে হলে এবার অনেককে স্যাক্রিফাইস করতে হবে। বিএনপিকে বলবো, জামাত এবং ইসলামী দল এনসিপিকে নিয়ে জাতীয় সরকার গঠন করুন। পাশাপাশি হাসিনা যে ফ্যাসিজম তৈরি করেছে এবং হাসিনা দিল্লির যেই কি বলবো বাংলাদেশে একটা দিল্লির যে ছায়া তৈরি করেছিল, দিল্লির সরকার বা অঙ্গরাজ্য, সেখান থেকে এই দেশটাকে রক্ষা করেন। নতুবা এই 24-এ বা 26-এর নির্বাচনে
ফয়সালা হবে কোন দল বাংলাদেশে টিকে থাকবে। কারণ দিল্লি না ঢাকার স্লোগানটি এখন বাংলাদেশের প্রতিটি স্থানে আকাশে বাতাসে মুখরিত হয়। সোশ্যাল মিডিয়াগুলো দেখবেন, হাদির জানাজায় দেখবেন, প্রত্যেকটি ক্ষেত্রে আমরা বিশ্বাস করি দিল্লির হেজিমনি থেকে বের হয়ে আসার এটি মুখ্যম সময়। যদি আমরা বের হয়ে আসতে না পারি, মনে রাখবেন এই দেশ পরাধীনতার শৃঙ্খলে আবারও আটকে যাবে। আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। আমি রাত 10টায় চেষ্টা করব আরো বিস্তারিত তথ্য দেওয়ার জন্য, এবং এই ভিডিওটি সর্বাধিক শেয়ার করবেন। প্রতিটি ইসলামী দলের উদ্দেশ্যে অনুরোধ, ঐক্যবদ্ধ থাকুন। ক্ষমতা আসুন আর না আসুন, ঐক্যবদ্ধ থাকুন। কোন এজেন্সির চাপে নিজেকে দুর্বল করবেন না। আর বিএনপিকে বলবো, ওপারের হেজিমনি বাদ দিয়ে আসুন, যারা বাংলাদেশে বিগত সময় 20 দলীয় জোট গঠন করে ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করেছে, তাদেরকে দিয়ে নতুন একটি রাষ্ট্র গঠন করুন। জনাব তারেক রহমান, আপনার কাছে আমাদের অনেক দাবি, এবং আপনিই পারবেন, কারণ আপনি জিয়াউর রহমানের সন্তান। আর জিয়ার পরিবারই পারে বাংলাদেশকে শত্রুর হাত থেকে রক্ষা করতে। বাংলাদেশ কাঁপালেন তারেক রহমান, যেটা আশা করেছে সেটাই ঘটেছে। তারেক রহমানের এই আগমনে ভারতের সবচেয়ে বড় অস্বস্তির মধ্যে ছিলেন কে? যিনি বলেছিলেন, আরে বেটা তুই দেশে আয়। মনে আছে আপনাদের? কোথায় এখন তিনি? আসেন আমরা আমাদের আপার একটু কথা শুনে আসি, তারপর আপনাদেরকে আমরা অনেকগুলো চমৎকার। আরে বেটা তোর যদি সাহস থাকে বাংলাদেশে ফিরে আয়, আমরা একটু দেখি। জি আপা, তারেক রহমান বাংলাদেশে ফিরে এসেছেন। আপনি কোথায় আপা? আপনি কোথায়? তারেক রহমান বাংলাদেশে ফেরত এসেছেন। আপনি দেখতে চান তাকে, তিনি এসেছেন। পুরো বাংলাদেশ আজ হেমুলেনের বাঁশিওয়ালার মতো তারেক রহমানকে এক নজর দেখার জন্য ছুটে এসেছে। আপা আপনি কোথায়? আপা আমরা আপনাকে খুঁজছি। আপা, শেখ হাসিনার এই বক্তব্য থেকে রাজনীতিতে কয়েকটি মেসেজ আছে, ভালো করে খেয়াল করবেন। এক, আপনি যখন ক্ষমতায় বসবেন, আপনি কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, অহংকার প্রদর্শন করবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, অহংকার হলো আল্লাহর গায়ের চাদর। এই আল্লাহর গায়ের চাদর কেউ শক্তি ক্ষমতার জন্য নিজের গায়ে জড়াবেন না। এখানে বিএনপির জন্য মেসেজ আছে, এখানে আওয়ামী লীগের জন্য মেসেজ আছে। শেখ হাসিনা টানা 15.5 বছর ক্ষমতায় থেকে তিনি ভেবেছিলেন তিনি নমরুদ কিংবা ফেরাউন হয়ে যাবেন। তিনি কখনো ক্ষমতা হারাবেন না। পুরো রাষ্ট্রযন্ত্র তার কথায় উঠবে, তার কথায় বসবে, তার কথায় ঘুমাবে, তার কথায় ঘুম থেকে জাগবে। তিনি হাতের ইশারায় যা চাইতেন তাই হতো। তিনি আদালতকে বলতেন হয়ে যাও, হয়ে যেত। তিনি আদালতকে বলতেন অমুককে ফাঁসি দাও, ফাঁসি হয়ে যেত। তিনি বিজ্ঞানীকে বলতেন অমুককে তুলে নাও, তুলে নিত। তিনি র্যাবকে বলতেন অমুককে ক্রস ফায়ার দাও, ক্রস ফায়ার হয়ে যেত। তিনি অমুককে বলতেন জঙ্গি বানাও, জঙ্গি হয়ে যেত। তিনি যাকে চাইতেন, যেভাবে চাইতেন, সেভাবে বাংলাদেশে হতো। গত 15 থেকে 15.5 বছর শেখ হাসিনা যা চেয়েছে বাংলাদেশে তাই হয়েছে। তাই প্রতিটা মানুষ, সাংবাদিক, শিক্ষক, পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, রাষ্ট্রের প্রত্যেকটি পেশাজীবীরা শুধু শেখ হাসিনাকে জি হুজুর জি হুজুর করতেন আর পায়ে তেল মাখতেন। শেখ হাসিনা এমন বাংলাদেশে চেয়েছিলেন, সেই বাংলাদেশটি তিনি গড়েছিলেন। এমন একটি অবস্থা তৈরি হয়েছিল বাংলাদেশে যে কেউ ভাবেনি শেখ হাসিনা বিদায় নেবে, কেউ ভাবতেই পারেনি। যে কারণে সব রাজনৈতিক দলের ব্যক্তিরা আস্তে আস্তে আওয়ামী লীগ সেজে গেছে। শেখ মুজিবের ছবিটি বাথরুম থেকে বঙ্গভবন পর্যন্ত ঝোলানো হয়ে গেছে। যে লোক বিএনপি করে সেই লোক নিজের পিঠ বাঁচাতে আওয়ামী লীগ সেজে গেছে। একই পরিবারে একদল আওয়ামী লীগ, একদল বিএনপি হয়ে গেছে পিঠ বাঁচাবার জন্য, যে বিএনপি আসলে ওরা বাঁচাবে, আওয়ামী লীগ আসলে ওরা বাঁচাবে। আর বেগম জিয়াকে, বাংলাদেশের একজন গর্বিত নারীকে, যিনি বাংলাদেশকে আজ এই অবস্থায় এনেছিলেন, একটা সুন্দর স্বনির্ভর বাংলাদেশ বানিয়েছিলেন, সেই নারীকে বিনা অপরাধে জেলে ঢুকিয়েছেন। তাকে স্লো পয়জনিং করে মৃত্যুর দিকে টেনে নিয়ে গেলেন। আর বাংলাদেশের আলেম সমাজকে বিনা অপরাধে ফাঁসির কাস্টে ঝোলালেন। হাজার হাজার নিরাপরাধ মানুষকে মারলেন শেখ হাসিনা তার ক্ষমতার দম্ভে।
তিনি যে ক্ষমতার দম্ভ দেখিয়ে বললেন, আরে বেটা দেশে আয়, এই যে হুমকিটা দিলেন, আজকে তিনি কোথায়? যারা আল্লাহকে বিশ্বাস করেন, যারা আল্লাহর পরিকল্পনাকে বিশ্বাস করেন, যারা অতীত বর্তমান ভবিষ্যতের মধ্যে আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস করেন, আল্লাহর ইশারাকে বিশ্বাস করেন, আজকে দৃষ্টি তাদের জন্য। যারা সারাদিন গণমাধ্যমে দেখেছেন তারেক রহমানের আগমন উপলক্ষে আজকে সারা দেশে কি ঘটছে, তারা বুঝতে পেরেছেন আজ থেকে 17 বছর আগে তারেক রহমান মুচলেখা দিয়ে এই দেশ ছেড়েছিলেন। তিনি আজ থেকে 17 বছর আগে ব্যথায় যন্ত্রণাতে কুকরাতে কুকরাতে কুজো হয়ে এই দেশ ছেড়েছিলেন। তার সেই যন্ত্রণা কাতর চেহারা আপনাদের মনে আছে? আমি জানি না আছে কিনা, কিন্তু আজ থেকে 17 বছর আগে তারেক রহমান জানতেন না তিনি বিরোচিত সংবর্ধনা নিয়ে বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ে একজন প্রধান, মানে কি বলবো, মধ্যমণি হয়ে সবচেয়ে আলোকিত মুখ হয়ে তিনি দেশে ফিরবেন। আজকে তিনি ফিরেছেন। অর্থাৎ 17 বছর আগের এই স্ক্রিপ্টটি আল্লাহ গোপন রেখেছিলেন। আজকে পুরো বাংলাদেশ না, পুরো পৃথিবী দেখেছে তারেক রহমানের বিরোচিত সংবর্ধনা। আজকে ঢাকার মানুষ দলে দলে তাকে দেখার জন্য রাস্তায় দাঁড়িয়েছিল। এই কনকনে শীতের মধ্যে মানুষ এতটুকু শীতে কাতর হয়নি শুধু প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য। তারেক রহমানের সামনে এখন চ্যালেঞ্জ কি? যে শেখ হাসিনা ক্ষমতার দম্ভে কাউকে মানুষ মনে করেনি, নিজেকে স্রষ্টার পর্যায়ে নিয়ে গেছে। তারেক রহমানকে এখন মানুষ হতে হবে। তার নেতারা এখন তাকে তেল দেবে, প্রশাসন তাকে তেল দেবে, রাষ্ট্রযন্ত্র তাকে তেল দেবে, তাকে তারেক রহমান থেকে এখন আবার শেখ হাসিনা বানাবার চেষ্টা করবে। খুব মন দিয়ে কথাগুলো শুনবেন। তারেক রহমান লন্ডনে ছিলেন একজন সাধারণ মানুষ, নিজে গাড়ি ড্রাইভ করতেন। খুব ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি, আমরা কিংস্টনে একটি প্রাইভেট জোনে বসেছিলাম। তারেক রহমান, আমি, যুক্তরাজ্য বিএনপির সেক্রেটারি, আমাদের বর্তমান যিনি প্রেসের দায়িত্ব পেয়েছেন আমাদের শিবলি ভাই, সাংবাদিক শিবলি ভাই, আমরা সব একটা ফোরামে বসেছিলাম। খুব স্পেশাল কিছু ব্যক্তিরা বসেছিলাম। তো সেই প্রোগ্রামটি মোটামুটি তারেক রহমান এবং আমার মধ্যেই, আর বাকিরা ছিলেন, কিন্তু আমাকে কিছু কাজ দিয়েছিলেন, সেই কাজগুলোর ফিলিস্তিনি আলোচনা চলছিল। এর মধ্যে জাইমা রহমানের একটা ফোন আসে তারেক রহমানের ফোনে। আমি ঠিক তার পাশে বসা, আমরা দুজন পাশাপাশি বসা, সামনে একটা ল্যাপটপ, আমরা কথা বলছিলাম, বাকিরা গোল হয়ে বসেছিলেন। তো আমি যেহেতু তারেক রহমানের পাশে, একদম পাশে বসেছিলাম, আমি তার মোবাইলের স্ক্রিনে দেখছিলাম কার কল এসছে। এরপর তিনি আমাদেরকে বললেন, তোমরা চা খাও, আমি ঠিক 20 থেকে 25 মিনিটের মধ্যে ফিরে আসছি। তো তারেক রহমানের গাড়ি তখন ড্রাইভ করতেন বর্তমান যিনি এখন তার পিএস হিসাবে আছেন আব্দুর রহমান সানি ভাই। তো তিনি করলেন কি, আমাদেরকে ওই কিংস্টনের রুমটিতে হোটেল শুটে বসিয়ে রেখে তিনি আমাদের থেকে 25 মিনিট বা 20 মিনিট সময় চেয়ে বেরিয়ে গেলেন। আমার একটু কৌতূহল ছিল। আমার সঙ্গে ছিল আশিক ভাই, আপনারা সবাই আশিক ভাইকে চেনেন, আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ খালেদা জিয়ার এপিএস ছিলেন। আশিক ভাই আমাকে বললেন, মাহবুব বসে থাকবি, চল একটু বের হই। তারেক রহমান যখন বেরিয়ে গেলেন, আমি আর আশিক ভাই বেরিয়ে এসছি। আমার সঙ্গে ছিলেন যুক্তরাজ্য বিএনপির মিডিয়া সেলের অন্যতম একজন তাজউদ্দিন ভাই। তো তাজউদ্দিন ভাই আমাকে বললেন, চলো আমরা একটু বের হয়ে আসি, মানে রুম থেকে বের হয়ে গিয়ে দেখি তারেক রহমান নিজে তার গাড়িটি ড্রাইভ করে চলে গেলেন, সানি ভাইকে নিয়ে গেলেন না। তার মানে পরবর্তী যখন তিনি ফিরে আসলেন প্রায় আধা ঘন্টা আবার কাছাকাছি সময়ের মধ্যে, আমি তাকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি কোথায় গেলেন? মানে আমার কৌতূহল থেকে জিজ্ঞাসা করলাম। তিনি আমাকে যেটা আস্তে আস্তে বললেন, জাইমাকে ভার্সিটি থেকে বাসায় আনতে গেলেন তিনি। অর্থাৎ তারেক রহমান তার কন্যাকে যখন আনতে গেলেন তখন ড্রাইভারকে সাথে নিলেন না, অর্থাৎ সানি ভাইকেও নিলেন না। তিনি নিজে গেলেন ড্রাইভ করে, এবং তিনি তার মেয়েকে ভার্সিটি থেকে নিয়ে আবার বাসায় দিয়ে আবার আমাদের সেই কিংস্টনের যেখানে আমরা বসছিলাম সেখানে এসছেন। তার মানে হলো তারেক রহমান খুব সাধারণ একজন মানুষ। জিয়াউর রহমান যখন ছিলেন প্রেসিডেন্ট, তারেক রহমান এবং কোকো ভাই তারা স্কুলে যেতেন সাইকেল চালিয়ে। এই গল্পগুলো তারেক রহমানের মুখ থেকে শুনেছি। সাইকেলের চেইন পড়ে গেলে দুই ভাই, এক ভাই ধরে রাখতো, আরেক ভাই চেইন লাগাতো। এই চেইন লাগাতে গিয়ে তাদের হাতে কালি লেগে যেত, সেই সাদা শার্টেও কালি লিখে যেত। একজন প্রেসিডেন্টের ছেলে, সেনাপ্রধানের ছেলে ছিলেন তারেক রহমান এবং কোকো। কতটা সৎ জীবন যাপন করেছেন, নিজের চোখে দেখা একটা গল্প আপনাদের বললাম।
তো সেই তারেক রহমান যুক্তরাজ্য থেকে বাংলাদেশে পা রেখেছেন, তার দলের দায়িত্ব হবে এখন তাকে ধ্বংস করে দেয়া। তার দল তাকে বিজয় করবে না, এটা বাংলাদেশের রাজনীতির সবচেয়ে খারাপ দিক। কিন্তু তারেক রহমান 17 বছর যুক্তরাজ্যে থেকে, মানে সবচেয়ে বড় রুল অফ ল এর রাষ্ট্র থেকে, আইনের শাসন, সেখানে তিনি দেখেছেন প্রেসিডেন্টরা কেমন ছিল, প্রধানমন্ত্রীরা কেমন, আইন প্রণেতারা কেমন, তাদের সাদামাটা জীবন সব তিনি দেখেছেন। আমি বিশ্বাস করি তারেক রহমান তার চোখে দেখা সেই অভিজ্ঞতাকে বাংলাদেশে এখন বাস্তবায়ন করবেন। যত বড় নেতারাই তাকে তেল দেখ না কেন, যত বড় চামচা চামুন্ডারা তার পায়ে মানে মালিশ করুক না কেন, তিনি যেন এমন একটি রাষ্ট্র গঠন করতে পারেন যে রাষ্ট্র বাংলাদেশের 18 কোটি মানুষ দেখার অপেক্ষায় আছে। আগামী নির্বাচনে যেই ক্ষমতায় আসুক, আমি এটুকু বিশ্বাস করি বিএনপি বা জামাত তাদের মধ্যে কেউ ক্ষমতায় আসবে। জামাত একটা চ্যালেঞ্জিং পজিশনে আছে এই মুহূর্তে, কারণ বিগত তারেক রহমানের আগমন আগ পর্যন্ত সবকিছু জামাতের কন্ট্রোলে ছিল। আজকের দিনটি চলে গেছে পুরোপুরি তারেক রহমানের কন্ট্রোলে, অর্থাৎ বিএনপির কন্ট্রোলে। আগামী দিন থেকে জামাত প্রতিটা পদক্ষেপ খুব হিসেব করে ফেলবে। এই দুটো দল একটি ভুল করলে যে কেউ রাজনীতির খেলার দৌড়ে পিছিয়ে পড়ে যাবে। সো জামাত প্রতিটি পদক্ষেপ হিসেব করে ফেলছে। আজকে আমরা তারেক রহমান বাংলাদেশের মাটিতে পা রাখার পর যে দৃশ্য দেখেছি, মানুষের তাকে নিয়ে উৎসাহ, উদ্দীপনা, উৎসব, আইন শৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি, সব শ্রেণীর আইন শৃঙ্খলা বাহিনীকে তাকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে আনা, তার যে বক্তব্য, কিঞ্চিত বক্তব্য আমরা একটু শুনে আসি, না আসলে বোধহয় আপনাদের সাথে অবিচার করা হয়ে যাবে, একটু শুনে আসি। দর্শক, তিনি আমাদের দেশে পা রেখে তার প্রিয় জনগণ, আমাদের দেশে যারা হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ ছুটে গেছে, তাদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছিলেন, অনেক মূল্যবান কথা বলেছিলেন তিনি আজকে, সেটা হয়তো গণমাধ্যমে দেখেছেন। আমাকে একজন লিখেছেন, আপনিও কি কই বিএনপির দালালি শুরু করেছেন? না ভাই, আমি সাংবাদিকতা করি, কোনো দলের দালালি করতে পছন্দ করি না। তারেক রহমানের কাছে আমার অনেক প্রত্যাশা, আমি তাকে কাছ থেকে দেখেছি বলেই বললাম। আমি প্রতিটা দলের প্রতি শ্রদ্ধা রেখে বলি, যারাই দায়িত্বে আসবেন রাষ্ট্রের জন্য কিছু করবেন, এটা আমার বিশ্বাস। কিন্তু আমি সকালে একটি লাইভ বলেছিলাম তারেক রহমানের সামনে কি কি চ্যালেঞ্জ, সেটা দেখলে হয়তো বুঝবেন যে কোনো পক্ষের দালালি করছি না। যেটি বলছিলাম যে তারেক রহমানকে এই মুহূর্তে খুব শক্ত সিদ্ধান্ত যেমন নিতে হবে, খুব সূক্ষ্মভাবে পদক্ষেপ নিতে হবে। কারণ তাকে যে সিন্ডিকেট ঘিরে রাখে, পূর্বের মতো তাকে ভুল করাতে বাধ্য করবে। রাষ্ট্রযন্ত্রের ইউনুসের মতো একজন ডাকসাইটের ব্যক্তি, হয়তোবা তিনি রাজনীতিবিদ না, তাকে দিয়ে অনেক ভুল পদক্ষেপ নিয়েছে এবং তাকে চরম, মানে তিনি যখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি, সেই সময়টিতে তিনি বসছিলেন প্রধান উপদেষ্টার চেয়ারে, কিন্তু আজকে তিনি সবচেয়ে বেশি বিতর্কিত হয়ে গেছেন। এই সিদ্ধান্তগুলো একজন ব্যক্তি নিতে পারে না, তাকে অনেকে নিতে বাধ্য করে তার চারপাশ। তারেক রহমানকে চয়েস করতে হবে তার পাশে আসলে কারা বসবেন, কারা বসছেন, তারা কি চিন্তার মালিক, তারা কি দিল্লিপন্থী নাকি তারা বাংলাদেশপন্থী। তারেক রহমানকে চিন্তা করতে হবে তার পাশের ব্যক্তিরা কি লুটেরা নাকি তারা সৎ ব্যক্তি। তারেক রহমানকে চিন্তা করতে হবে তারা কি ইসলাম বিশ্বাসী নাকি ইসলাম বিদ্বেষী। এই তিনটা ইস্যু তার জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এই দেশে 90% মুসলমানের দেশে তারেক রহমানের রাজনীতি টিকে থাকবে দুটো ভিত্তির উপর। এক, সেই ব্যক্তিটা অবশ্যই ইসলাম বিদ্বেষী হতে পারবে না। দুই, সেই ব্যক্তিটা অবশ্যই দিল্লিপন্থী হতে পারবে না, কারণ 24-এর বিপ্লবের পর পুরো জাতি জেনে গেছে দিল্লি না ঢাকা স্লোগানের মর্ম কথা। অতএব তারেক রহমানকে যারা এখন পরামর্শ দেবেন, তাদের পরামর্শগুলো তারেক রহমানকে আজকের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক ভেবে চিন্তে নিতে হবে। জামাতের জন্য চ্যালেঞ্জটি খুব শক্ত নয়, কারণ জামাত ইতিমধ্যে যে কার্ডগুলো বাংলাদেশের রাজনীতিতে খেলেছে, খুব দুর্দান্ত কার্ড খেলেছে। আগামী 3 তারিখ জামাতের একটা বিশাল মহাসমাবেশ হচ্ছে। 27 তারিখে 8 দলের বৈঠকে সিদ্ধান্ত হবে কাকে কটি আসন দেওয়া হচ্ছে, অর্থাৎ 8 দলের যে জোটটি হচ্ছে, কোয়ালিশন হচ্ছে, সেই কোয়ালিশনে স্পষ্ট হবে কে কটি আসন পাচ্ছে। ইতিমধ্যে এনসিপি থেকে কিছু সিগন্যাল পাওয়া গেছে, যদিও কনফার্ম না, কিন্তু কিছু সিগন্যাল পাওয়া গেছে। এনসিপি কে জামাত মোটামুটি একটা আসন দিতে যাচ্ছে, যেটা বিএনপি দিচ্ছে না বলেই এনসিপি বিএনপি কে ছেড়ে জামাতে যেতে পারে, এমনটি শোনা যাচ্ছে। তবে এই সিদ্ধান্তটি চূড়ান্ত হবে তারেক রহমানের সাথে এনসিপির বৈঠকের পর। এখন বাংলাদেশের নির্বাচনকালীন যে রাজনীতিটা শুরু হচ্ছে, সেখানে তারেক রহমান বিএনপির জন্য অবশ্যই ট্রাম্প কার্ড। কিন্তু তারেক রহমানের একটা ভয়ের জায়গা হলো তার রাজনৈতিক দলটির বিশৃঙ্খল অবস্থা, নেতা কর্মীদের
ওলট পালট যে সিদ্ধান্তগুলো বা নেতা কর্মীদের আদর্শ চুক্তির যে বিষয়গুলো, এটা তাকে ভোগাবে। এক তারেক রহমান সৎ নির্ভীক হলে হবে না, এক তারেক রহমান আইনের শাসন মেনে চললে হবে না, পুরো দলটাকে সেই পথে আসতে হবে। দলটার মধ্যে যে অনৈক্য, একে অপরের দিকে তেড়ে আসা, একে অপরকে হত্যা করা, মনোনয়ন শনাক্ত করা চূড়ান্ত হওয়ার পর তাদের মধ্যে নিজেরা যে কামড়াকামড়ি গুলো করেছে, এটা আরো চরম আকার ধারণ করতে পারে। আসছে নির্বাচনগুলোতে বিভিন্ন জায়গায় স্বতন্ত্র প্রার্থী হয়ে বিএনপি ব্যক্তিরা দাঁড়াতে পারে নানান রকম। আবার বিএনপি যাদেরকে তাদের কোয়ালিশনে নেবে, দেখা যাবে সেখানে একাধিক ব্যক্তি ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে যেতে পারে। এরকম নানান রকম সমস্যা বিএনপিকে ফেলবে। আজকের দিনটি বিএনপির, আজকের দিনটি তারেক রহমানের, কিন্তু কালকের দিনটি তারেক রহমান তার পক্ষে রাখতে হলে অবশ্যই জামাতকে মোকাবেলা করতে হবে। কারণ জামাত আজকের দিনটা নয়, জামাত আগামী 5 বছরের পুরো প্ল্যান সাজিয়ে রেখেছে, কখন কোথায় কি করবে। তাদের এই প্ল্যানের মধ্যে কেউ 1 ইঞ্চি ঢুকে এলোমেলো করতে পারবে না। একটা সফটওয়্যারের মতো, তারা পুরো কম্পিউটারের মতো। তারা ভুল করতে, তারা ভুল করে না সেটি বলবো না, তারা খুব কম ভুল করে। জামাত যদি কলা গাছকে মনোনয়ন দেয়, কলা গাছই দাঁড়াবে। কেউ পাশ থেকে কোনো বেগুন গাছ এসে বলবে না বা তাল গাছ এসে বলবে না আমিও দাঁড়াবো। কিন্তু বিএনপি এটা করতে পারবে না। বিএনপির মধ্যে অনেকটা স্ট্রংলি বিএনপিকে ক্ষতিগ্রস্ত করে। তো মূল জায়গাটা হলো যে মূল খেলাটা হবে শেষ পর্যন্ত জামাত এবং বিএনপির মধ্যে। এবং তারেক রহমান যেহেতু এই মুহূর্তে বিএনপি ট্রাম্প কার্ড, তিনি তার সমস্ত পরিকল্পনাগুলো, তিনি যে বিগত সময় গঠনমূলক বক্তব্য দিয়েছেন, সেখান থেকে তিনি এবার তার রাজনৈতিক দলটির মধ্যে ইমপ্লিমেন্ট করবেন, সেটাকে বাস্তবায়নের চেষ্টা করবেন। এখন তারেক রহমানকে তার দল কতটুকু সহযোগিতা করতে পারে। আজকের দিন থেকে বিএনপির নতুন যাত্রা শুরু। 17 বছর পর বাংলাদেশের মাটিতে এসছেন তুমুল জনপ্রিয় একজন নেতা। এতদিন যার প্রত্যাশা ছিল 18 কোটি মানুষ, এখন তিনি সেই প্রত্যাশা বাস্তবায়ন করবেন। তাকে নিয়ে আনন্দবাজার সহ মুন্ডুকরা যে গুজবগুলো ছড়িয়েছে, এটাকে সত্য প্রমাণ হবে? তিনি কি দিল্লি পন্থা নেবেন, নাকি জিয়া পরিবার যেভাবে পূর্বের মতো রাজনীতি করেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিংবা বেগম খালেদা জিয়া যারা বাংলাদেশের পক্ষে রাজনীতি করেছে, সেই রাজনীতিটাই তারেক রহমান করবেন? সেটা উন্মোচিত হবে সামনের দিনে তার কর্মকাণ্ড এবং বক্তব্যের মধ্যে। এবং জামাত এখান থেকে রাজনীতিটা শুরু করবে। যদি তারেক রহমান কোনো একটি সিদ্ধান্তে দিল্লি পন্থার দিকে এগিয়ে যান, জামাত ওটাকে চুম্বক পয়েন্ট করে রাজনীতিটাকে খেলবে। কারণ বাংলাদেশের মানুষ আগামী দিনগুলোতে দিল্লিকে এই দেশে কোনো ক্ষেত্রে চায় না। সো তারেক রহমান এই মুহূর্তে গেছেন তার মা বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে এভারকেয়ারে। একটা সেখানে হৃদয় বিদারক দৃশ্যের অবতরণ হবে। অসুস্থ মা তাকে তার প্রিয় ছেলে দেখতে এসছেন স্বদেশে। এই দৃশ্যটা আজকে আমরা আমাদের স্মৃতির পাতায় রাখতে চাই। এতদিন বেগম জিয়া যেতেন তারেক রহমানকে দেখতে লন্ডনে, তারেক রহমান আসতে পারতেন না। এবার তারেক রহমান তার মাকে দেখতে আসছে। পৃথিবীর কোনো শ্রেষ্ঠ কবি যদি দুটো লাইন লিখতে যান, এর চেয়ে শ্রেষ্ঠ লাইন আর কখনো হবে না। মাকে দেখতে তার ছেলে এসছে দীর্ঘদিন পর, প্রবাস থেকে নির্বাসিত জীবন কাটিয়ে। বাংলাদেশের স্বপ্নটা এখান থেকে শুরু হোক, বাংলাদেশের যাত্রাটা এখান থেকে শুরু হোক, বাংলাদেশের ঐক্যের রাজনীতির যাত্রাটা এখান থেকে শুরু হোক। আমরা চাই 71 ইস্যুতে আর গালাগাল নয়। আমরা চাই বিভাজিত জাতি নিয়ে দিল্লিকে সুযোগ করে দেওয়ার সেই রাস্তাটা আর তৈরি করতে না। আমরা চাই হাদির বিচারটা যেন হয়। তারেক রহমান আজকে হাদিকে নিয়ে কথা বলেছেন। আমরা বিশ্বাস করি আগামী দিন তারেক রহমান তার নতুন বাংলাদেশের নতুন দিনটিতে হাদির খুনিদের বিচার চাইবেন এবং বাংলাদেশের রুল অফ ল এর জন্য তিনি শেষ লড়াইটা চালাবেন। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।